সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এই বিশেষ আলোচনায়। 179টি দেশে এই কর্মসূচিটি পালন করা হয় প্রতি বছর 26 জানুয়ারি। আয়কর, মূল্য সংযোজন কর এবং শুল্ক থেকে অভ্যন্তরীণ সম্পদ আহরণ করে থাকি আমরা। এই তিনটি প্রধান উৎস। তো দেশের রাজস্ব আদায়ের ক্ষেত্রে শুল্কের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উৎস থেকে আমাদের আয় কতটা বাড়ছে এবং সামনে কী ধরনের কৌশল নেওয়া হচ্ছে শুল্ক আয় বাড়ানোর ক্ষেত্রে, এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে কাস্টমসের গুরুত্ব কতটি, এর ব্যবস্থাপনার দক্ষতা বাংলাদেশে কেমন, প্রতিবন্ধকতা কি আছে, চ্যালেঞ্জগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। মূলত 2009 সাল থেকে দিনটি পালন করা হয়ে আসছে এবং এই কাস্টমস ব্যবস্থাপনার ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তির নির্ভরতা বেড়েছে। একটা নতুন একটা ইকোসিস্টেম গড়ে উঠছে, একটা ডিজিটাল কাস্টমস ম্যানেজমেন্ট আমরা পাবো সেই আশা নিয়ে প্রায় আমরা আলোচনা করি। কারণ এক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, হয়রানির বিষয় আছে, দুর্নীতির বিষয় আছে, অসন্তোষের কিছু জায়গাও রয়েছে। আমরা সব মিলিয়ে আজকে এই দিনটিকে কেন্দ্র করে আলাপ করবার জন্য একজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, স্বাগত জানাচ্ছি তাকে। রয়েছেন স্টুডিওতে জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, অতিরিক্ত কমিশনার, কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট, কমিশনারেট, ঢাকা। স্বাগত আপনাকে জনাব আব্দুল মান্নান সর্দার। থ্যাংক ইউ আপনাকে। আমি একটা সূচনা বক্তব্য দিলাম, জানি না এটা আপনাদের দিন এবং এর সিগনিফিকেন্স আপনি ভালো আমাদের কাছে বুঝিয়ে বলতে পারবেন কেন এটা এত ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে এবং এনটিভি কর্তৃপক্ষকে। একই সাথে এই অনুষ্ঠান আজকে যে সমস্ত দর্শক দেখবেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের প্রেক্ষিতে একটু পিছনের দিকে যেতে চাই যে কেন এই আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়। মূলত 1947 সালে জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড অর্থাৎ গ্যাট অ্যাগ্রিমেন্টের আওতায় 1947 সালে একটা ইউরোপিয়ান 13টি দেশের সমন্বয়ে একটা স্টাডি গ্রুপ গঠন করা হয়। পরবর্তীতে 1952 সালে কাস্টমস কোঅপারেশন কাউন্সিল নামে আরেকটা সংস্থা রূপ নেয়। তারও ঠিক এক বছর পরে 1953 সালে 26শে জানুয়ারি এই কাস্টমস কোঅপারেশন কাউন্সিল বেলজিয়ামের ব্রাসেলসে একটা অধিবেশনের আয়োজন করে। এটা 26শে জানুয়ারি। মূলত এই 26শে জানুয়ারিকে ভিত্তি করেই এই কাস্টমসের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য কাস্টমসের কর্মপরিবেশ, কাস্টমসের যে অগ্রগতি, উন্নতি, এগুলো যারা এই স্টেক হোল্ডার আছেন, আমদানিকারক, রপ্তানিকারক, ব্যবসায়ী, যারা শিল্পায়ন করছেন, সবার মাঝে তুলে ধরার জন্য এই জানুয়ারি মাসের 26 তারিখে এই দিনটি গোটা বিশ্বব্যাপী উদযাপন করা হয়। এবং বিশ্বের সাথে বাংলাদেশও 26শে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করে থাকে। এই দিবসটি পালন উপলক্ষে ইতিপূর্বে অত্যন্ত বর্ণাঢ্য এবং জমজমাট অনেক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড, র্যালি, সেমিনার, টক শো, এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এই দিবসটি উদযাপন উপলক্ষে। কিন্তু আপনি জানেন যে কোভিড মহামারীর কারণে আমাদের কার্যক্রমকে অনেকাংশে সংকুচিত করা হয়েছে। এখন র্যালি করা হয় সংক্ষিপ্ত আকারে এবং সেমিনারও করা হয় সংক্ষিপ্ত পরিসরে। আলোক সরঞ্জাম, যে আলোকসজ্জা করা হয় সেটাও খুব সীমিত পরিসরে। এটা এই কারণে যে দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে যাতে ব্যবসা সংক্রান্ত কার্যক্রম, যে ব্যবসাকে ভিত্তি করে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ বাংলাদেশ কাস্টমস এই কী ধরনের কার্যক্রম, নতুন নতুন কার্যক্রম গ্রহণ করেছে এবং কী ধরনের কার্যক্রম বাস্তবায়ন করেছে সেগুলো তুলে ধরা, যাতে সাধারণ মানুষের একটা ধারণা তৈরি হয় যে একটু তাহলে তুলে ধরুন একটু কী ধরনের কার্যক্রম কাস্টমস ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে। ওকে, মূলত দেশের বাইরে থেকে যখন কোনো পণ্য আমদানি করে
সেটা দেশের মধ্যে প্রবেশ করতে গেলে কাস্টমস ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়, পণ্যটা খালাসের প্রয়োজন হয়। তখন বিল অফ এন্ট্রি সাবমিট করতে হয় এবং বিল অফ এন্ট্রি সাবমিট করলে পণ্যটা এই পরীক্ষণের প্রয়োজন পড়ে। পরীক্ষণ পরবর্তী সেটা শুল্কায়ন করা হয়। শুল্কায়ন করলে ওই পণ্য চালানের এই পণ্যের পরিমাণ এবং মূল্য অনুযায়ী কী পরিমাণ শুল্ক করা দিয়ে প্রদেয় হলো সেটা ব্যাংকে পরিশোধ করার সাপেক্ষে এটা একটা ক্লিয়ারেন্স দেওয়া হয়, তখন পণ্যটা খালাস নেয়। এখন এই যে ফর্মালিটিস, এই যে ক্লিয়ারেন্সের যে ফর্মালিটিস, এটাকে আপগ্রেড করা। এনবিআর প্রতি বছরই ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন থেকে যে সমস্ত নতুন নতুন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়, জাতীয় রাজস্ব বোর্ড তথা বাংলাদেশ কাস্টম সেই কার্যক্রমগুলিকে অনুসরণ করে এবং বাংলাদেশের কনটেক্সটে সেগুলিকে ডেভেলপ করে। যেমন এখন আমরা এই ফিজিক্যালি এক্সামিনেশন খুব সংকুচিত করেছি। এখন স্ক্যানিংয়ের মাধ্যমে আমদানিকৃত পণ্য স্ক্যানিং করা হয় এবং ইমেজিং। পর্যাপ্ত স্ক্যানার আছে আপনাদের? যে পরিমাণ আসে পণ্য আমদানি হয় সেগুলোর স্ক্যানিং করার জন্য অনেক সময় দেখা যায় পড়ে থাকে বন্দরগুলোতে, বিমান বা স্থল বন্দরগুলোতে, এ ধরনের অভিযোগ আসে। আমদানিকৃত পণ্যের তুলনায় এই স্ক্যানার মেশিন যথেষ্ট নয়, বাট আমাদের সিস্টেমটাকে আমরা ধীরে ধীরে ডেভেলপ করছি। ইতিমধ্যেই এখানে যে আয়টা করা হয়, মানে আমি সেই পরিমাণ কি বিনিয়োগ, যেটা বললেন যে পর্যাপ্ত নয়, তাহলে আপনি ভালো উন্নত সেবা দেওয়ার জন্য এই পরিমাণ কি বিনিয়োগ সরকার কি করছে না এইসব জায়গাতে? হ্যাঁ, বিনিয়োগ অবশ্যই বাংলাদেশ সরকার করছে এই কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেমকে ডেভেলপ করার জন্য। আর এই কারণে ইতিমধ্যে আমরা 13টি স্ক্যানার, উন্নত মানের স্ক্যানার ক্রয় করে সেগুলো চট্টগ্রাম কাস্টম হাউজে, মংলায় এগুলো স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে আরও 10টি কেনা হয়েছে। ইতিমধ্যে আরও 13টি স্ক্যানার কেনার কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে। আচ্ছা, এই স্ক্যানারগুলি কেনা হলে তখন ফিজিক্যালি কোনো পণ্য এক্সামিনেশন করা এবং রিপোর্টিংয়ের প্রয়োজন হবে না, সরাসরি স্ক্যানিংয়ের মাধ্যমে অটোমেটেড হয়ে যাবে। এছাড়া আপনি জানেন যে 1996 সালের পূর্বে আমাদের শুল্কায়ন ছিল, পণ্য পরীক্ষণ ছিল সেই পেপার বেসড, কিন্তু 1996 সাল থেকে আমাদের এসআই কোডার সিস্টেম এটা অটোমেটেড হয়ে গেছে। এসআই কোডার সিস্টেম চালু হয়েছে 1996 সাল থেকে। বর্তমানে এসআই কোডা ওয়ার্ল্ড হিসেবে পরিচিতি লাভ করেছে এবং সব কাস্টম হাউজে সকল বিল অফ এন্ট্রিগুলি এই এসআই কোডা ওয়ার্ল্ডের মাধ্যমে পেশ করা এবং মূল্যায়ন করা, শুল্কায়ন করা এবং এর মাধ্যমে শুল্ক করার দিন নির্ধারণ করা। আচ্ছা, একটা কিউরিওসিটি আছে, সেটা হচ্ছে আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ আহরণের মধ্যে আমি বললাম ইনকাম ট্যাক্স থেকে আসে, ভিএটি থেকে আসে এবং কাস্টমস থেকে আসে। এখন কাস্টমসের কন্ট্রিবিউশন কতটুকু? এখন এটা আপনি জানেন যে এই ক্ষেত্রে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সেটা সর্বোচ্চ, হ্যাঁ, এরপরে হচ্ছে কাস্টমসের, এরপরে কাস্টমস, থার্ড পজিশনে আছে হলো ইনকাম ট্যাক্স এবং এটা অলমোস্ট 26%। কিন্তু একটা সময় তো ছিল কাস্টমসের অবদান আরও অনেক বেশি ছিল। এখন বাণিজ্য উদারীকরণ হচ্ছে বা নানা কিছুতে ছাড় দেওয়া হচ্ছে, সে কারণে কি এটা কমছে নাকি এখান থেকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে? দেখুন, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে বর্তমানে তো গ্লোবালাইজেশনের যুগ, এখানে ফ্রি মুভমেন্ট অফ গুডস, সার্ভিসেস অ্যান্ড ক্যাপিটাল, কাজে বিশ্বের সাথে তাল মিলিয়ে ট্রেডকে লিবারালাইজ করতে হয়। বিশ্বের অন্যান্য দেশে কাস্টমস পলিসি যেভাবে মডার্নাইজ করা হয়, যেভাবে আরও আপগ্রেড করা হয়, বাংলাদেশকে তার চেয়ে পিছিয়ে থাকলে চলবে না। বাংলাদেশও বিশ্ব কাস্টমসের যে নির্দেশনায় বিভিন্ন পণ্যের শুল্ক হার রিডিউস করেছে, কোনো কোনো পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। কাজেই আগের চেয়ে অনেক শুল্ক করার দিক রিল্যাক্স হয়েছে, কম। একটা বিষয় যে আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সাধারণ মানুষের মধ্যে এরকম থাকে যে যারা আপনাদের ক্লায়েন্ট, আপনারা যাদেরকে সার্ভিস দেন, যাদের কাছ থেকে শুল্কায়ন করেন বা শুল্ক আদায় করেন, তাদের
অভিযোগ থাকে যে ঠিক ভালো মানের প্রত্যাশিত সার্ভিসটা পায় না বলে অনেক সময় কথা উঠে আর কি। এটা কতখানি যৌক্তিক বা এর পেছনে কোনো মানে কারণ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। কারণ যে কেউ যে কারোর বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারে, জি। তবে অভিযোগের একটা সত্যতা কতটুকু সেটা কিন্তু প্রাধান্য পায়, গুরুত্ব পায়। কারণ অভিযোগটা নেচার অনুযায়ী আমাকে সেটা ভাবতে হবে যে সাধারণ মানুষ অভিযোগ যেগুলো করে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে হয়তো ভিত্তি কম থাকে, কারণ তারা অথেন্টিক ইনফরমেশন তাদের কাছে থাকে না, যার কারণে হয়তো অনেক সময় দেখা যায় যে এই মন গড়া হয়তো কোনো অভিযোগ উত্থাপন করতে পারে। কিন্তু সব অভিযোগই যে একেবারে অমূলক বা একেবারে ভ্রান্ত তা না। এখানে দেখা যায় যে একজন আমদানিকারক বা সেনেফ এজেন্ট যখন পণ্য চালান আমদানির পরে বিল অফ পেমেন্ট সাবমিট করে, সবাই না, যে সমস্ত আমদানিকারক ওই পণ্যের সঠিক এসএস কোড ডিক্লেয়ার না করে ভুল এসএস কোড ডিক্লেয়ার করে বা সঠিক মূল্য ও প্রদর্শন না করে কম মূল্য প্রদর্শন করে অথবা বেশি মূল্য প্রদর্শন করে, আবার দেখা গেলে যে পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে হয়তো তার চাইতে পরিমাণে কম ডিক্লেয়ার দিয়েছে, তো স্বাভাবিকভাবে তখন ওই এক্সপ্লেনেটরি নোট তখনই নানা ধরনের হয়রানির অভিযোগ তোলা হয়। বাংলাদেশ কাস্টমস ট্যারিফ অনুযায়ী আমাকে ওটা নিশ্চিত হতে হয় যে ওই পণ্যের সঠিক এইচএস কোডটা কোনটা, এবং বিভিন্ন ডেটা পর্যালোচনা করে দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল তথ্য ভাণ্ডার সেগুলি পর্যালোচনা করে আমাকে ওই পণ্যের সঠিক মূল্য যথাযথ মূল্যটা আমাকে নির্ধারণ করতে হয় এবং পণ্যের পরিমাণও আমাকে নিশ্চিত করতে হয়। সেই কারণে যদি একটু সময় লাগে তখন তারা এই হয়রানির বা হ্যারাসের অভিযোগটা নিয়ে আসে, দীর্ঘসূত্রিতার অভিযোগ তোলে, দীর্ঘসূত্রিতার অভিযোগ তোলে। কিন্তু যদি প্রথমেই যদি যথাযথভাবে ডিক্লেয়ার করতে, সঠিকভাবে যদি এটা ডিক্লেয়ার করা হতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা শুরু করা। আপনি কি মনে করেন না যে আমাদের বা মনে করেন কি না যে আমাদের যে কর্মী লেভেল বা আপনার নেতৃত্ব লেভেলের অফিসার্স লেভেলের যে পারফরমেন্স বা যে এক্সেলেন্স, যে স্কিল, কর্মদক্ষতা বলতে যা বোঝায় সেটা যেই মানে আছে সেটা মোটামুটি কোন স্ট্যান্ডার্ড আছে? গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা যেতে পারছি নাকি এটার পেছনে কোনো এফোর্ট আছে তাদেরকে আরও ভালো ট্রেনিং দেওয়ার জন্য, যাতে করে তারা ভোক্তাদেরকে আরও ভালো সার্ভিস দিতে পারে আমদানিকারকদেরকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন। কারণ জনগণের প্রত্যাশা থাকে সর্বোচ্চ সেবা পাওয়ার, এবং সেই অনুযায়ী আমাদের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষিত হওয়া উচিত এবং আমাদের সেবাদানের মানদণ্ডটা ওইরকম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হওয়া উচিত। এবং আমরা অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড এই সকল লেভেলে প্রশিক্ষণের মাধ্যমে ওই লেভেলের সার্ভিস দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমাদের কিছুটা শর্টকামিংস আছে, ল্যাকিংস আছে, যে ওই মানের ট্রেনিং একাডেমি আমাদের এখন একটু স্বল্পতা আছে। বাট আপনার সাথে আমি শেয়ার করতে চাই যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এই এজেন্সি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিকে আধুনিকায়ন করার জন্য, সেখানে ল্যাপটপ এবং ক্লাসরুম ডিজিটালাইজ করার জন্য, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্রশিক্ষণ প্রদানের জন্য এটা কর্মসূচি জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় জাতীয় রাজস্ব এটা হাতে নিয়েছেন এবং ইতিমধ্যেই এই অবকাঠামো নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এবং যতটুকু যে প্রশিক্ষণ একাডেমি আছে এই স্ট্যান্ডার্ড নিয়ে এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আমাদের কর্মকর্তা তাদের সাধ্যমতো কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং সেটা এটা অস্বীকার করার উপায় নাই যে সমস্ত ডেভেলপড কান্ট্রিতে যে সমস্ত যে লেভেলের এই সিস্টেম আছে আমাদের এখানে হয়তো আমরা কিছু পিছিয়ে আছি, কিন্তু আমরা কিন্তু ক্রমাগতভাবে গ্রাজুয়ালি আমরা এটাকে এই আপগ্রেড করার চেষ্টা করছি, ডেভেলপ করার চেষ্টা করছি। সকল কর্মী বা মানে যে জনবল বা জনসম্পদ আপনারা নিয়ে কাজ করেন তাদের মরাল বা এথিক্যাল স্ট্যান্ডার্ড বা সবার সমান লেভেলে থাকে না, যেখানে নৈতিক স্খলন ঘটে বা কিছু দুর্নীতির অভিযোগ ওঠে এবং কিছু সোশ্যাল পারসেপশন অনুযায়ী সত্য মিথ্যা সেটা পড়ে, কিন্তু এই ধরনের কিন্তু আলোচনা হয়। এই ধরনের যখন রাজস্ব
আদায় কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলা হয়, দুর্নীতির কথা বলা হয়। এসব বিষয়ে কতটা মানে নজরদারি আছে, বিভাগীয় নজরদারি কতটা? ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে একটা ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের মানুষ, কর্মকর্তা কর্মচারী এখানে সেবাদান করে থাকে, তার দায়িত্ব পালন করে থাকে। প্রত্যেকটা মানুষের নলেজ, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ইনফরমেশন গ্যাদারিং, এই সকল মানে পরিমাণের উপর ভিত্তি করে তার আইকিউ ডিপেন্ড করে, তার ইথিক্সও ডিপেন্ড করে। তো এই কারণে এখানে ভালো মন্দ মিলেই মানুষ কাজ করে, পারফরমেন্স করে। কাজে একদিকে যেমন সবাই যে একই মেন্টালিটি তা না, হয়তো কারো কারো দুষ্ট চিন্তাভাবনা আছে এবং থাকতেই পারে। এটা শুধু আমাদের কর্মকর্তা লেভেলেই বা কর্মচারী লেভেলেই আছে তা না, আমাদের ব্যবসায়ী পর্যায়েও অনেক অসাধু ব্যবসায়ীও আছে। কারণ তারা এই যে ভুল ঘোষণা, সেটা এইচএস কোডের দিক থেকে হোক, মূল্যের দিক থেকে হোক, পরিমাণের দিক থেকে হোক, যদি ভুল ঘোষণা না দিত, হ্যাঁ, তখন হয়তো এই যে দুষ্ট প্রকৃতির কিছু দুষ্ট মেন্টালিটির যে সমস্ত কর্মচারীরা আমাদের মধ্যে আছে, হ্যাঁ, তখন এটা অনেকটা সংশোধন হতো। তো কাজেই এটা আগেও ছিল, এখনও আছে, কিন্তু পরিমাণে এটাকে ডে বাই ডে অনেক রিডিউস হচ্ছে, হ্রাস পেয়েছে। আপনি যাবেন যে যদি মিনসটা কি, উপায়টা কি হ্রাস করার, এটার কিভাবে করা হচ্ছে? গুড। আগে ছিল যখন পেপার বেজ, তখন তো মানে অনেক সময় কর্মকর্তা কর্মচারীদের এখানে একটা আরবিট্রারি ইয়ে ছিল, অ্যাসেসমেন্ট ছিল। এক্স্যাক্টলি, আরবিট্রারি একটা তাদের অ্যাকশন ছিল। কিন্তু বর্তমানে সেটাকে অটোমেটেড করাতে, অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেম চালু করাতে, তারপরে দেন প্রি অ্যারাইভাল প্রসেসিং একটা সিস্টেম চালু করা হয়েছে। তারপরে এখানে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, এটা চূড়ান্ত পর্যায়ে আছে এবং ইতিমধ্যেই খুব শীঘ্রই এটা কার্যক্রম শুরু করবে। এই যে বিভিন্ন স্টেশনে যখন অটোমেটেড কার্যক্রম চালু করা হয়েছে, তখন কিন্তু কোনো অফিসারের এই আরবিট্রারি কার্যক্রম ফাংশন আর থাকে না। ম্যালপ্র্যাকটিসগুলো রিডিউস হয়েছে। এবং এই কারণে কাস্টমস প্রশাসনে আগের চেয়ে অনেক অনেক গুণ এই দুর্নীতির যে অভিযোগ সেটা কমে এসেছে। আচ্ছা, আরেকটা বিষয় একটা আসে যে এটা আমরা এক্সপার্ট নই, কিন্তু মানি লন্ডারিং এর একটা প্রবণতা তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে আমাদের এই দেশেরও কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রচুর এই অভিযোগটা এসছে, মানি লন্ডারিং হচ্ছে ইন মেনি এন্ডস। কিন্তু এখানে কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন কি কোনো নিয়ামক ভূমিকা পালন করতে পারে টু চেক, টু প্রোটেক্ট দিস, মানে কি বলে যে লন্ডারিং প্র্যাকটিসেস? সুন্দর একটা প্রশ্ন। যে মানি লন্ডারিং অর্থ পাচার, মূলত এটা এক ধরনের দুর্নীতি। যখন প্রচলিত এবং বিদ্যমান আইন কানুন বিধিবিধান পরিপালন না করে অর্থ উপার্জন করা হয় কোন ক্রাইমের সাথে সংশ্লিষ্ট থেকে, জড়িত থেকে, এবং ওই অর্জিত অর্থ যখন অবৈধ উপায়ে দেশের বাইরে বিভিন্ন কৌশলে প্রেরণ করা হয়, সেটাকে অর্থ পাচার বলে, ইংরেজিতে মানি লন্ডারিং। মূলত মানি লন্ডারিংটা হয় ট্রেড বেসড মানি লন্ডারিং বেশি হয়। যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, একটা পণ্য আমদানির ক্ষেত্রে পণ্যটার মূল্য যা, তার চাইতে যদি আমি ইনভয়েস বেশি করি, ওভার ইনভয়েসিং করি, কিন্তু তার প্রকৃত মূল্য কিন্তু ওখানে রিফ্লেক্ট হয় নাই। যখন বেশি মূল্য আমি শো করলাম, তখন এই যে বিজনেসের মাধ্যমে বেশি পরিমাণ মূল্যটা চলে গেল দেশের বাইরে। তারপরে যখন এক্সপোর্ট করি, ইম্পোর্টের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং হলে এটার মানি লন্ডারিং হয়। এক্সপোর্টের ক্ষেত্রে জাস্ট অপোজিট, আন্ডার ইনভয়েসিং করলে মানি লন্ডারিং। তো মানি লন্ডারিংটা একটা ভয়াবহ একটা কারাপশন। এই দুর্নীতি দমন নিয়ন্ত্রণ আইন 2012-তে প্রণীত হয়েছিল। মানি লন্ডারিং আইন 2012-তে প্রণীত হয়েছিল। পরবর্তী সেটা এই মানি লন্ডারিং আইন সংশোধিত 2015 সালে। এখানে 2-এর খ এবং ঠ একটা ধারা আছে, সেখানে কাস্টমসকে ক্ষমতা দিয়েছে তদন্ত করার জন্য।
এবং কাস্টমস এখন এই মানি লন্ডারিং অপরাধ তদন্ত কার্যক্রম চালাচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় এবং কেসে বেশ ভালো সফলতা লাভ অপরাধ করেছে। উদ্ঘাটন করতে পেরেছে। মূলত এই মানি লন্ডারিংটা হয় কয়েকটা লেভেলে, স্তরে। জি। প্রথমে হয়তো দেখা যায় যে একটা উৎস থেকে, অবৈধ উৎস থেকে মানিটা অর্জন করে এবং ধীরে ধীরে ওই উৎসের প্রসারটা বৃদ্ধি পেতে থাকে। জি, ওকে। পরবর্তী স্টেজে গিয়ে ওই অর্জিত অর্থ কোনো একটা মানে আর্থিক প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করে, ব্যাংক বা আর্থিক যে সমস্ত অর্থলগ্নে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোতে জি অন্তর্ভুক্ত করে। পরবর্তীতে দেখা যায় যে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠান, অর্থাৎ এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, এক আর্থিক প্রতিষ্ঠান থেকে আরেক আর্থিক প্রতিষ্ঠানে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে, তখন এটা ট্রান্সফরমেশন হয়। বুঝতে পেরেছি। একটা জটিল, একটা মানে কমপ্লেক্স এক্সারসাইজ। এক্স্যাক্টলি। এর পরবর্তীতে এই যে বিভিন্নভাবে বিভিন্ন স্তরে যে ট্রান্সফরমেশন হলো, এটাকে পরবর্তীতে আবার ইন্টিগ্রেট করে, আবার এটাকে একত্রিত করে তখন তার এটাকে বৈধ আকারে প্রকাশ করার চেষ্টা করে মানি লন্ডারিং। তো এ ব্যাপারে বাংলাদেশ কাস্টমস তথা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কয়েকটা কেসে উল্লেখযোগ্য পরিমাণে অগ্রগতি অর্জন করেছে এবং এটা কন্টিনিউ থাকবে। আমরা একদমই শেষের দিকে, আপনি এই দিনটির প্রতিপাদ্য কি এবার? হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু 26 জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়, এটা প্রতি বছরই। এই দিবসকে সামনে রেখে এবারে স্লোগান বা প্রতিবাদের বিষয় হলো স্কেলিং আপ কাস্টমস ডিজিটাল ট্রান্সফরমেশন by embracing a data culture and a data building a data ecosystem. অর্থাৎ তথ্য সংস্কৃতি বিনির্মাণ এবং তথ্য ইকোসিস্টেম পুনর্গঠনের মাধ্যমে কাস্টমস ডিজিটাল কাস্টমসকে সম্প্রসারণ করে। এটা হচ্ছে এই বছরের স্লোগান বা প্রতিপাদ্য বিষয়। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সরদার, আপনি স্টুডিওতে এসেছেন এবং আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আপনার মূল্যবান মতামত শেয়ার করেছেন। আশা করছি আবারও আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাব। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে, এবং আজকে এই যে কথাগুলো আজকে শেয়ার করা হলো সেগুলো যারা শুনবেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। জি, প্রিয় দর্শক, আজকের এই ছোট আলোচনা আমরা এখানেই শেষ করছি। এটি একটি জটিল বিষয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র, এবং এর মাধ্যমে আমরা যে দেশের উন্নয়ন অগ্রগতির কথা বলি, সেখানে কাস্টমস এবং শুল্কের যে অবদান সেটি অনস্বীকার্য। এবং এই ব্যবস্থাপনাটি গড়ে তোলার ক্ষেত্রে যে স্লোগান নির্ধারণ করা হয়েছে, যে একটা আধুনিক তথ্য সংস্কৃতি বা তথ্য ভাণ্ডার, একটা ইকোসিস্টেম গড়ে তোলা এবং তার মাধ্যমে একটা ডিজিটাল কাস্টমস ব্যবস্থাপনা গড়ে তোলা, এবং এটি শেষ পর্যন্ত আমাদের দেশের উন্নয়নে অগ্রগতিতে অবদান রাখবে এবং সাধারণ মানুষের জীবন মানের ক্ষেত্রে তার প্রতিফলন ঘটবে, এই আশাবাদ রেখে, এবং এখানে যে বিষয়গুলো আমরা আলাপ করলাম, কিছু দুর্নীতি প্রতিরোধ করা এবং কর্মদক্ষতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্কের মধ্যে থেকে একটা সুন্দর কার্য ব্যবস্থাপনা চালু করা বাংলাদেশে, সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন।